তাহলে ডিফারেন্সিয়েশন করার পরে আমাদের মেইন লাইন দাঁড়াইলো এটা। ডিফারেন্সিয়েশন করে আমরা এই লাইনটা পাইলাম। এখন এখানে আমরা প্রত্যেকটা সিকিউরিটির জন্য, আমাদের তো 10টা সিকিউরিটি, তাহলে এরকম কয়টা লাইন হবে? 10টা সিকিউরিটির জন্য 10টা লাইন হবে। এই যে জাস্ট আমরা আই এর ভ্যালুটাকে চেঞ্জ করব। আই এর ভ্যালু একবার দিব 1, তার মানে যত আই আছে সব 1 হয়ে যাবে। আর একবার দিব হচ্ছে সবগুলাকে 2, এরপরে দিব 3। এভাবে আমরা 10টা লাইন পাবো। এই যে, তাহলে একবার দিল 1, একবার 2, একবার 3, এইভাবে 10টা লাইন চলে আসছে। আরএফ তো আর ফিক্সড, আরএফ তো আর চেঞ্জ হয় না, আরএফ কিন্তু ফিক্সড। তো এই যে 10টা ইকুয়েশন আমরা ইয়া থেকেই পড়ছি, মানে 9-10-এও পড়ছি, বা আমাদের ম্যাথেও কিন্তু পড়ছি যে দুইটা ইকুয়েশন থাকলে, দুইটা ভেরিয়েবল যদি থাকে x1, এক্স আর ওয়াই, দুইটা ইকুয়েশন দেওয়া থাকতে হয়। দুইটা ইকুয়েশন দেওয়া থাকলে আমরা কি করতে পারি, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু বের করে নিতে পারি, তাই না? এই যে যে কাটাকাটি কইরা বা প্রতিস্থাপন, অপনয়ন, বা আরেকটা আর গুণন পদ্ধতি আছে, তিন চারটা পদ্ধতি আছে। এর মাধ্যমে আমরা কি করি, এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করে নিই। দুইটা ইকুয়েশন দেওয়া থাকলে দুইটা আননোন ভ্যালু বের করা যায়। সেম ভাবে তিনটা আননোন ভ্যালু বের করার জন্য অবশ্যই তিনটা ইকুয়েশন দেওয়া থাকতে হবে। তাহলে আমাদের এই ইমেতে এখানে কয়টা মানে ইকুয়েশন দেওয়া আছে? 10টা ইকুয়েশন। 10টা ইকুয়েশনের জন্য তাহলে আমরা কি পাবো, 10টা আননোন ভ্যালু পাবো। এখানে আমাদের আননোন আসলে কোনটা? আননোন কিন্তু আমাদের Z1, বাকি সব কিন্তু আমাদের নোন। তাহলে Z1, Z2, Z3 এগুলো কিন্তু আমরা জানি না। বাকি সব কিন্তু আমাদের জানা আছে, যেমন R বার 1 এটা আমরা জানি। মানে দেওয়া থাকবে আর কি, দেওয়া থাকবে। আর এফটা অবশ্যই দেওয়া থাকতেছে, সিগমার ভ্যালু দেওয়া থাকবে, এই যে কোভেরিয়েন্স সিগমা 1 2 এগুলো কোভেরিয়েন্স এগুলো দেওয়া থাকবে। থাকবে না কোনটা, জাস্ট জেড এর ভ্যালুটা। এবং জেড এর মধ্যে কি লুকায়িত আছে আমরা জানি, জেড এর মধ্যে লুকিয়ে আছে হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু গুলা। আর এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আমাদের ওয়েট। আমাদের মেইন পারপাস কি ছিল, যে ওয়েট গুলা বের করা। ওয়েট গুলা বের করতে পারলেই কিন্তু আমরা আমাদের মানে রিটার্ন এবং রিস্ক বের করে ফেলতে পারবো। তাহলে এইভাবে 10টা ইকুয়েশন থেকে আমরা Z1 এর ভ্যালু পাবো, Z2 এর ভ্যালু পাবো, Z3 এর ভ্যালু পাবো, এভাবে সবগুলা বের করতে পারবো। আচ্ছা, এখন সেখান থেকে এক্স এর ভ্যালু কেমনে বের করবো? যদি জেড এর ভ্যালুটা পেয়ে যাই, যে জেড কে সাপোজ পেয়ে গেলাম, Z1 পাইছি সাপোজ, তাহলে Z1 জেড সবগুলাই, জেড কে মানে হচ্ছে সবগুলাকে একসাথে বলতেছে জেড কে। তাহলে 1 থেকে 10 সব প্রত্যেকটা জেড যদি আমি যাই না যাই, এরপরে আমার কি বের করতে হবে, X1, তাই না? তাহলে X1 এখানে কে এর জায়গায় আমি লিখলাম 1। তাহলে X1 এর ভ্যালুটা কেমনে বের করবো? ওই যে Z1 এর মানটা পাইছি না, Z1 এর মানটা এখানে বসাবো, ডিভাইডেড বাই টোটাল জেড, যতগুলা জেড আছে 10টা, 10টা জেড এর যোগফল এখানে লিখবো। ঠিক আছে? তাহলে আবার বলি, 10টা ইকুয়েশন থেকে আমি 10টা জেড বের করলাম। বের করার পরে আমার উদ্দেশ্য হচ্ছে এক্স বের করা। তাহলে X1 আমি কেমনে পাবো, Z1 ডিভাইডেড বাই টোটাল সবগুলা জেড এর ভ্যালু। সেম ভাবে X2 কেমনে পাবো, X2 সমান Z2 ডিভাইডেড বাই সবগুলা জেড এর যোগফল। তাহলে এই যে ওয়েট গুলা পেয়ে গেলাম কিন্তু। এখন একটা এক্সাম্পল দিছে এখানে, এক্সাম্পলের ইনফরমেশন গুলো দেখলাম না, ডাইরেক্ট এখানে চলে যাই, বলে দিব এক্সামে কি, এক্সাম্পলে কি কি আছে। তাহলে এখানে এই এক্সাম্পলটাতে আসলে তিনটা অ্যাসেট দিছে, আমরা তো 10টা অ্যাসেট নিয়ে বলছিলাম এতক্ষণ। এখানে তিনটা অ্যাসেট দিছে। তাহলে প্রথম অ্যাসেটের রিটার্ন কত, এই যে R1, R1 এর রিটার্ন দেওয়া আছে প্রশ্নে 14, R2 এর রিটার্ন দেওয়া আছে 8, 3 নাম্বার যে অ্যাসেটটা সেটার রিটার্ন দেওয়া আছে 20। ঠিক আছে? এই তিনটা তিনটা অ্যাসেটের তিনটা এক্সপেক্টেড রিটার্ন। এই যে বার আছে মানে কি, বার মানে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। এটা আমি শিওর না, 14% যে পাবো এটা আমি শিওর না, আমি বিভিন্ন প্রবাবিলিটি ধরে সেটাকে বের করছি। তাহলে প্রথম রিটার্নটা, প্রথম অ্যাসেটটা আমাকে দিবে 14%, পরেরটা দিবে 8, পরেরটা দিবে 20। সেখান থেকে মাইনাস করতে হবে কি, আর এফ, তাই না? এই যে আর এফ এর ভ্যালুগুলো মাইনাস করতে হবে, করলাম আর এফ এর ভ্যালুগুলো মাইনাস, ইকুয়াল টু এখানে কি Z1, এই যে Z1 কিন্তু আমি জানি না। এরপরে কি সিগমা স্কোয়ার 1, প্রশ্নে সিগমা 1 দেওয়া আছে, প্রথম অ্যাসেটের সিগমা দেওয়া আছে 6, তাহলে সেটাকে স্কোয়ার করতে হবে, 6 6 36। এরপরে সিগমা 1 2, প্রশ্নে সুন্দর করে দেওয়া আছে সিগমা 1 2 ভ্যালু। সিগমা 1 2 মানে কি, মানে হচ্ছে যে প্রত্যেকটা দুইটা সিগমা 1 সিগমা 2 আর হচ্ছে কোরিলেশন, এই যে তিনটার ভ্যালু দেওয়া আছে প্রশ্নে, কোরিলেশনের ভ্যালু দেওয়া আছে।
σ1 আর σ2, এই তিনটা মিলাই তো হচ্ছে σ12, তাই না? এভাবে প্রত্যেকটা ইনফরমেশন গিভেন দেওয়া আছে। তাহলে কয়টা ইকুয়েশন পাইলাম? এখানে একটা ইকুয়েশন, এটা একটা, আর এটা একটা, তিনটা। এই তিনটা ইকুয়েশনকে যদি আমি একটু সামারাই মানে একটু কাটাকাটি করি, যোগ বিয়োগ করি, তাহলে দ্বারা এই তিনটা, এই যে 14 থেকে 5 গেলে 9, 8 থেকে 5 গেলে 3, 20 থেকে 5 গেলে 15। এরপর ওইদিকে গুণ গুণ টুন করলে এগুলা চলে আসে। আচ্ছা, এই তিনটাকে আরেকটু মানে সিম্পল করা যায় কিভাবে? এই তিনটাকে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, ঠিক আছে? না, প্রথমটাকে আমি জাস্ট 9 দিয়ে ভাগ দিলাম, তাইলে চলে আসলো এটা। আমি তো উভয় সাইডকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি, তাই না? 9 সমান যদি এটা হয়, আমি পুরা দুই সাইডকে 9 দিয়ে ভাগ দিলে কোনো কোনো চেঞ্জ হয় না। তাহলে প্রথমটাকে আমি 9 দিয়ে ভাগ দিলাম, সেকেন্ডটাকে আমি 3 দিয়ে ভাগ দিলাম, আর 3 নাম্বারটাকে আমি 15 দিয়ে ভাগ দিলাম, নাকি 5 দিয়ে, সরি 3 দিয়ে ভাগ দিছে। শেষেরটাকে যতটুকু সিম্পলিফাই করা সম্ভব আর কি। তো আমরা দেখে নিবো যে আসলে কত দিয়ে ভাগ দেওয়া সম্ভব। এখানে 15 আছে, 18 আছে, 18 আছে, 22 225 আছে। এই সবগুলা সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায়। 3 5 15, 3 6 18, 3 6 18, 3 দিয়ে 225কে ভাগ দিলা 75। এইভাবে ছোট করে নিলাম। তাহলে এই হচ্ছে আলটিমেটলি আমাদের তিনটা ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশনকে আমরা আবার যদি সলভ করি, আমরা আমাদের যে বেসিক একদম এ, মানে জেনারেল নলেজ দিয়ে যদি আমরা সলভ করি, এই দুইটা ইকুয়েশন তো আমরা সলভ করতে পারবো প্রথমে। তো এই দুইটা ইকুয়েশন সলভ করলে হয়তো বা Z1 এর ভ্যালু বের হবে, অথবা Z2 এর ভ্যালু বের হবে, অথবা Z3 এর ভ্যালু, তিনটা থেকে একটা ভ্যালু বের হবে। এরপরে সেটাকে ইউজ করে আমরা আবার এই দুইটা ইকুয়েশনকে সলভ করে ফেলবো। এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে এখান থেকে যে একটা মান পাইছিলাম আগে, Z1 বা Z2 বা Z3, কোনো একটা মান পাইছিলাম, সেটাকে এখানে ইনপুট দিয়ে আমরা হচ্ছে সেকেন্ড Z2 বা Z3 যে কোনো একটা আরেকটা বের করে নিই। এরপর যেহেতু দুইটা পেয়ে গেছি, তো ওই দুইটাকে যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে প্লাগ ইন করে দিলেই 3 নাম্বারটা বের হয়ে যায়। ঠিক আছে? এটা আমরা আশা করি পারবো না? যে 4Z1 3Z1 আছে না, এখানে Z2 আছে, এখানে 3Z2। আমি যদি কাটতে চাই, মানে Z1 কে যদি কাটতে চাই, তাহলে এই দুইটা ইকুয়েশন যখন আমি ফার্স্টে সলভ করব, এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমি Z1 কে চাই কাটতে, তাহলে কি করতে পারি? এই 4 দিয়ে গুণ দিব এই পুরো ইকুয়েশনটারে, আর এই উপরের পুরো ইকুয়েশনটা 3 দিয়ে গুণ দিব। তাহলে এটাও 12 হয়ে যাবে, এটাও 12 হয়ে যাবে। এরপরে মাইনাস করলে এটা এটা কাটা যাবে, বাকি থাকবে এই দুইটা। এই দুইটাকে আবার আমরা সিম্পলিফাই করতে পারবো বা কাটা দিতে পারবো। Z2, এই দুইটাকে মিলাইতে পারবো, মিলাই মানে বের করতে পারবো আশা করি। না পারলে হচ্ছে এটা আমি একবার খাতায় লিখবো না, সলভ করবো না নিজে। যাদের প্রবলেম হবে তারা আমার নক দিলে হবে, আমি হচ্ছে ম্যানুয়ালি সলভ করে দিয়ে দিবো এটা। তাহলে যাই হোক, এই তিনটা ইকুয়েশন যদি আমরা সলভ করি, তাহলে অবশ্যই আমরা কার মান পাবো? Z1 এর মান পাবো, Z2 এর মান পাবো, আর হচ্ছে Z3 এর মান পাবো। Z1 Z2 Z3 তো আমাদের দরকার নাই, আমাদের দরকার কি? X1 X2 X3। এই যে ওরা সলভ করছে, Z1 এর মান বের হয়েছে এটা, Z2 এর মান বের হয়েছে এটা, Z3 এর মান বের হয়েছে এটা। এখন আমাদের কি লাগবে? আমাদের লাগবে X1। X1 বের করার ফর্মুলা কি? X1 বের করার ফর্মুলা হচ্ছে Z1 ডিভাইডেড বাই টোটাল, এই তিনটার যোগফল। তাহলে এই 14/63, এটাকে যদি আমি ভাগ দিই এই তিনটার যোগফল দিয়ে, তাহলে বের হবে এটা 14/18। X2 বের হবে 1/18, X3 বের হবে 3/18। এই 14/18 মানে তো একটা দশমিক সংখ্যা, তাই না? দশমিক, সাপোজ কিছু একটা 0.2, এটা হবে হয়তো বা 0.1, এটা হবে হয়তো বা দশমিক কিছু একটা। সো X1 X2 X3 আমরা ওয়েট গুলা পাইলাম। এই যে ওয়েট গুলা দিয়ে আমাদের কাজ কি? ওয়েট গুলা দিয়ে কাজ হচ্ছে আমাদের রিটার্ন অফ দি পোর্টফোলিও আমরা বের করে নিতে পারি। তাহলে এই যে প্রথম ওয়েট ইন্টু প্রথম সিকিউরিটি রিটার্ন, প্রশ্ন দেওয়া ছিল, এই যে এক্সাম্পলটা দেওয়া আছে 14। সেকেন্ড ওয়েট, সেকেন্ড সিকিউরিটি রিটার্ন। 3 নাম্বার ওয়েট, 3 নাম্বার সিকিউরিটি রিটার্ন, ইকুয়াল টু কত বের হলো? আমাদের পোর্টফোলিও রিটার্ন বের হলো 14 দশমিক কিছু একটা। রিটার্ন যেহেতু বের হয়ে গেছে, এখন আমরা বের করতে পারবো কি রিস্ক। রিস্কের ফর্মুলা কি? রিস্কের ফর্মুলা হচ্ছে এটা, এই পুরাটা হচ্ছে রিস্কের ফর্মুলা। তিনটা সিকিউরিটির ক্ষেত্রে রিস্কের ফর্মুলা এটা। ওই যে আমরা দিকে পড়ছিলাম যে A² প্লাস B² প্লাস C² প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CL। তিনটা সিকিউরিটির ক্ষেত্রে রিস্কের ফর্মুলা কিন্তু আমরা চ্যাপ্টার 4 বা 5-এ ডিরাইভেশন পর্যন্ত করছিলাম। সো এটা মনে থাকার কথা। জাস্ট রিস্কের ফর্মুলাটা জানলেই আমরা বের করতে পারতেছি কত, 33 দশমিক কিছু একটা, 33%।
এই দুইটা দিয়ে আমাদের কাজ কি? রিটার্নের ফর্মুলা মানে রিস্কের মান পাইলাম আর রিটার্নের মান পাইলাম। এই দুইটা দিয়ে আমাদের আলটিমেট পারপাস কি? আলটিমেট পারপাস হচ্ছে আমাদের থেটার মানটা বের করা, তাই না? থেটার মান মানে আমাদের শার্প রেশিওটা বের করা বা স্লোপ বের করা, যেটাকে বলি। স্লোপ বের করার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এই রিটার্ন অফ দি পোর্টফোলিও। আমাদের রিটার্ন অফ দি পোর্টফোলিও কত? 14। 14 থেকে মাইনাস করব আরএফ। তাহলে 14 মাইনাস 14 দশমিক কিছু একটা, আমি লিখতেছি না সেটার। 14 মাইনাস আরএফ, আরএফ এর ভ্যালু হচ্ছে আমাদের 5। আর নিচে হচ্ছে আমাদের রিস্কের মান। তো রিস্ক কত? 33। তো এইগুলো বসায় কত আসলো? 1.66। তার মানে আমাদের শার্প রেশিওর ভ্যালু আসলো 1.66। তার মানে এই যে একটা লাইন দেখতেছি যেটা এফ থেকে শুরু হয়েছে, সবসময় এটা আর এফ থেকেই শুরু হবে। আর এফ থেকে যেটা শুরু হয়েছে সেটা স্লোপটা কত? 1.66। এই স্লোপটা জানলে আমরা এই লাইনটা আঁকতে পারতেছি, এছাড়া তো এই লাইনটা আঁকা সম্ভব না। তাহলে লাইনটা এঁকে ফেললাম এই স্লোপের সাহায্যে। কিভাবে আঁকতে হবে এইসব কিছু হচ্ছে এক্সেলে আছে আর কি। আপাতত জাস্ট ম্যানুয়ালি পরীক্ষাতে আসবে জিনিসটা, যে এটা আসবে আর কি পরীক্ষাতে আমার মনে হয়। এইখানে সব ইনফরমেশন দেওয়া থাকবে, তিনটা সিকিউরিটির রিটার্ন দেওয়া থাকবে, তিনটা সিকিউরিটির কোরিলেশন ভ্যালুগুলো দেওয়া থাকবে, তিনটা সিকিউরিটির রিস্কের ভ্যালুগুলো দেওয়া থাকবে। এরপরে বলবে হচ্ছে এগুলো ম্যানুয়ালি সলভ করতে, যে এই কাজটা আমাদেরকে করতে হবে। এখানে আমরা x1 এর ভ্যালু বের করব, x2 এর ভ্যালু বের করব, x3 এর ভ্যালু বের করব, রিটার্ন বের করব, রিস্ক বের করব। এরপরে হচ্ছে আলটিমেটলি থেটার ভ্যালুটা বের করব। তো আমার মনে হয় এরকম একটা প্রশ্ন থাকতে পারে। এক্সেল এর গুলা তো আর দিতে পারবে না ফারহান, ভাই। হ্যালো ফারহান। হ্যাঁ ভাই। হ্যাঁ, ওই যে X1 আর Z1 এই ভ্যালুগুলা কি ম্যানুয়ালি দেখানো যায়? একটা দেখাইলেই হয়তো ভালো হইতো, আমরা বাকিগুলা করতাম। এগুলো এগুলো এটা এটা মানে X1 আর Z1 এর যে ভ্যালুগুলা বাইরে দিচ্ছে না এখানে, এক্স হ্যাঁ হ্যাঁ, জেড 14/63। জেড থেকে এক্স ওয়ান হ্যাঁ এটা হ্যাঁ কেমনে আসছে না? আচ্ছা দাঁড়া দেখাই। হ্যাঁ হ্যাঁ, মানে এই ভ্যালুগুলা একটা দেখাইলে আমরা মানে বাকিগুলা নিচে থেকে করতে পারতাম আর কি। আচ্ছা দাঁড়া দেখাই দিই। আচ্ছা এক্স ওয়ান এর আচ্ছা, ফর্মুলা কি? এক্স ওয়ান এর ফর্মুলা হচ্ছে Z1। Z1 এর মান কত বলতো? এখানে তো আসছে 14/63। 14/63। তাহলে বসাইলাম Z1 এর মান। আর Z1 এর মানকে কি করতে হবে? ভাগ দিতে হবে কি দিয়া? টোটাল Z3। Z1 Z2 আর Z3 মানে সামেশন দিয়ে ভাগ করতে হবে। সামেশন দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, সামেশনটা কত আসে দেখতো একটু মনে মনে হিসাব করে, তিনটাকে যোগ করলে কত আসে? আ- আচ্ছা, তো আমি যোগ করে বলতেছি। ধর 14 63 63 63, এগুলো তো ফিক্সড। এই তিনটা যদি যোগ করি তাহলে হর হচ্ছে 63। 18। 14 আর এক আচ্ছা, 15 18 বাই 3 63 18, 18/63, তাই না? হ্যাঁ, এখন একটু মনে মনে সলভ করে নেই তো দেখতো কত হয়। মানে তুই ভাগটারে গুণ দে। 0.285। এই তো 14/18 হয়েছে। 14/18, হ্যাঁ। সেম ভাবে বাকিগুলা 1/18, 3/18 হবে। আর এটা এটা যেটা বললাম যে এখান থেকে তিনটা ইকুয়েশন থেকে Z1 Z2 Z3 কেউ যদি না পারো, ইউটিউব আছে, ইউটিউবে ইজিলি সুন্দর করে বুঝাই দিবে। অথবা আমি খাতায় লিখবো, এটা আর খুব একবার ইজি জিনিস, কয়েকদিনের মধ্যে ক্লাস আমি 9 এর ম্যাথ। এটা লিখবো, তখন আমি দিয়ে দিতে পারবো। কি সোয়া কি? না, বলতেছি এগুলো ক্লাস 9 তো আছে, ক্লাস 9 এর ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, এগুলো পারা যাবে আসলে। না পারলে আমি হচ্ছে খাতায় লিখবো, কেউ চাইলে আমি দিয়ে দিব ছবি তুলে। আচ্ছা তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। মানে আমরা শুরু করছিলাম কি দিয়া? শর্ট সেল অ্যালাউড উইথ রিস্কলেস লেন্ডিং অ্যান্ড বড়োয়িং। তাহলে আমাদের আলটিমেটলি এই জিনিসটা শেষ হইলো যে আমরা হচ্ছে একটা কার্ভ ড্র করতে পারলাম, একটা এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার ড্র করতে পারি না এখনো। আচ্ছা এই পর্যন্ত আর কি, মানে পরীক্ষাতে আসার মতো এটাই। এরপরে কি আছে? এখন হচ্ছে শর্ট সেল অ্যালাউ করবে কিন্তু রিস্কলেস লেন্ডিং এবং বড়োয়িং নাই। তো একদম শুরুর দিকে বলছিলাম, যদি রিস্কলেস লেন্ডিং এবং বড়োয়িং না থাকে আমাদের কি করতে হবে? মানে আরএফটা আমাদের দেওয়া থাকবে না, তাই না? নো রিস্কলেস লেন্ডিং এন্ড বোরিং মানে কি? আরএফটা আমাদের দেওয়া নাই। তো পরের স্লাইডে জায়গা এখানে কি লিখছে? হোয়েন দ্য ইনভেস্টর ডাজ নট উইশ টু মেক দ্য অ্যাজাম্পশন দ্যাট শি ক্যান বোরো অ্যান্ড ল্যান্ড এট দ্য রিস্ক লেস রেট অফ ইন্টারেস্ট, দ্য সলিউশন ডেভেলপড ইন দ্য লাস্ট সেকশন মাস্ট বি মডিফাইড। আমরা যে এতক্ষণ যে সলিউশনটা করলাম
সেটাকে একটু মডিফাই করতে হবে। আমাদের যে পুরো মডেলটা এতক্ষণ যেটা করলাম, সেই মডেলটাকে কি করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। মডেল কোনটা বলতেছে, ওই যে ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশনের সময় আমরা কি করছিলাম, একটা কনস্ট্রেন্টকে অ্যাড করছিলাম না, একটা কনস্ট্রেন্টকে কিন্তু আহ, আমাদের অবজেক্টিভ ফাংশনের মধ্যে ইনপুট দিয়ে দিছিলাম। So, ওই জায়গাটাতে তো এখন আরো একটা কনস্ট্রেন্ট অ্যাড হবে। আরো একটা কনস্ট্রেন্ট কি আদৌ হবে মনে হয়? সো ওই মানে একটু ঝামেলা লাগতেছে আর কি, যেহেতু রিস্কলেস লেন্ডিং এবং বোরোইংটাকে তুলে দিতেছে, মানে আরএফ টাকে যেহেতু আর এখন দেওয়া নাই, আরএফ এর মানটা যেহেতু দেওয়া নাই, এই জন্য কি করতে হবে, একটু মডেলটা একটু তো চেঞ্জ আসবেই। দেখি কি চেঞ্জ আসে। এই যে 14 - একটু আগে কি লিখছিলাম, 14 - 5 লিখছিলাম না? হ্যাঁ। কারণ 5-এর মান তো দেওয়া ছিল, আরএফ এর মান দেওয়া ছিল। এখন কি আর 5 লিখতে পারবো? না। এখন আরএফ এ লিখতে হবে। তার মানে বাকি সব তো আগের মতোই আছে। এই 36Z1, 9Z2 এগুলা কিন্তু সব আগের মতো আছে। জাস্ট 5-এর জায়গায় এখন আমরা আরএফ লিখতে হবে, যেহেতু আরএফ এর মানটা দেওয়া নেই। এবং এখানে দেখ, আরএফ এর মান ওরা তিনটা অল্টারনেটিভ ধরছে। ওরা মনে করছে একবার 4, ওরা একবার মনে করছে 5, একবার মনে করছে ওরা 6। সেটা তো মনে করাই যায়, কিন্তু মানে এফিশিয়েন্ট কোনটা, ভালো কোনটা? দেখ, আমি যদি 4% ধরি আরএফটাকে, তখন আমার এফিশিয়েন্ট বলতেছে এ। এফিশিয়েন্ট পোর্টফোলিও হয়ে যাওয়া উচিত তখন এ। তখন সবাই এ কে চুজ করবে। এরপর যদি আবার ইকোনমিতে দেখে যে আরএফটা হয়ে গেছে 5, তখন সবাই কোন দিকে যাবে, সবাই বি পয়েন্টের দিকে ছুটে যাবে। আবার যদি দেখে ইকোনমিতে আরএফ হয়ে গেছে 6, সবাই সি পয়েন্টের দিকে ছুটে যাবে। এখন ইকোনমিতে কোনটা আছে সেটা তো আসলে আমরা জানি না, সেটা ডিপেন্ড করবে। আচ্ছা, আরএফ এর ভ্যালু যদি দেওয়া না থাকে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এক্সামে কাজ কি? কাজ হচ্ছে এইভাবে, আমরা তিনটা ইকুয়েশন তো লিখতেই পারবো। এই তিনটা ইকুয়েশন তো লিখতে পারবো ইজিলি, ওই আমাদের ইনফরমেশন গুলা থেকে দেখলাম। লেখার পরে এগেইন আমরা প্রথম দুইটাকে সলভ করব। প্রথম দুইটাকে সলভ করব, সলভ করলে Z1 এর মান পেয়ে যাব। কিভাবে Z1 এর মান পেয়ে যাবো? এই যে 9Z2 আর 9Z2 কি কাটা যায় না, মাইনাস যদি করি? প্রথম ইকুয়েশন দ্বিতীয় ইকুয়েশন যদি মাইনাস করি, এই দুইটা কিন্তু কাটা যায়। 18Z3, 18Z3 এটাও কি কাটা যায় না? তাহলে এই দুইটা যদি কাটা চলে যায়, বাকি থাকলো কি এই জিনিসটা। এখানে আরএফও কি কাটা যায় কিনা? আরএফও কিন্তু কাটা চলে যায়, যদি যেহেতু আমি মাইনাস করতেছি। আমি আমার আমার দুইটা ইকুয়েশনকে আমি সলভ করার জন্য কি করতে পারি, মাইনাসও করতে পারি, প্লাসও করতে পারি, আমার যেমন চাই। এটাকে মনে হয় অপনয়ন বলে খুব সুন্দর। যেহেতু মিল আছে, মানে মিল না থাকলে মিলাইতে হয়, মিলানোর পরে কাটতে হয়। এই যে সহগগুলা, সোহাগ না, সহগগুলাকে মিলাইতে হয়, মিলানোর পরে কাটতে হয়। তাহলে মিলাইয়া কাটলাম। এখন কি থাকলো, 14, 8, এখানে 36Z1, 9Z1। তাহলে এখান থেকে ইজিলি Z1 এর মানটা বের করা যায়। তাহলে Z1 এর মান পেয়ে গেলাম। এরপরে বাকি থাকলো কি Z2। Z2 এর মানটা সুন্দর করে আসে না, Z2 এর মানটা এরকম আসে। Z3 এর মানটা কিরকম আসে, এরকম। মানে আরএফ তখন আর কাটা যায় না। মানে হচ্ছে আমি যদি এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করি, তাহলে আমি Z2 এর মান পাবো, কিন্তু Z2 এর মান একদম সুন্দর করে পাবো না। Z2 এর মানটা পাবো এরকম, Z3 এর মানটা পাবো এরকম। তার মানে কি আরএফটা থেকে যাইতেছে, কারণ আরএফ তো আমরা জানি না। এখানে মাইনাস আছে না, মাইনাসকে আমরা কিভাবে লিখতে পারি, প্লাস মাইনাস দিয়ে লিখতে পারি না? এটাকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, এটা সামনে প্লাস দিয়ে দিতে পারি না? কেন লিখতেছি এটা একটু মানে রিজন আছে। এভাবে লিখতে পারি সোহাগ, মানে মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে হ্যাঁ দিয়ে হ্যাঁ, লেখা প্লাসটাকে যায়। বাইরে দিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের লেখা যায়। Z2, Z3, Z4ও তো এরকমই বের হবে, যে কিছু একটা একটা কনস্ট্যান্ট প্লাস কোনো একটা ইন্টারসেপ্ট, সরি স্লোপ, এরপরে আরএফ। মানে Z1টা বাই চান্স খালি এরকম মিলে গেছে, Z2, Z3, Z4 সবগুলারই ভ্যালু কিরকম আসবে, একটা ইন্টারসেপ্ট থাকবে প্লাস একটা কনস্ট্যান্ট মানে স্লোপ ইনটু আরএফ। তার মানে আমরা জেনারেল ফর্মুলাটাকে এটা লিখতে পারি সবগুলা জেড এর জন্য। এই ফর্মুলাটাকে লেখা যায় কিনা, যে C0K মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ইন্টারসেপ্ট প্লাস C1K আরএফ। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে Z2 এর কনস্ট্যান্ট ইন্টারসেপ্ট যেটা, Z3 এর ইন্টারসেপ্টের সাথে তো মিল নাই। হ্যাঁ, মিল থাকবে না তো। এইখানে ZK লিখছি না, ZK মানে কি, Z1 একবার, Z1 এর ইন্টারসেপ্ট একটা হবে, Z2 এর ইন্টারসেপ্ট একটা হবে, Z3 এর ইন্টারসেপ্ট একটা হবে, কিন্তু আলটিমেটলি কি দাঁড়াবে, একটা ইন্টারসেপ্ট হবে প্লাস একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, মানে স্লোপ আসবে, আর এফ আসবে। মানে প্রত্যেকটা জেড এর ফরম্যাটটা এরকম হবে আর কি, প্রত্যেকটা জেড এর ফরম্যাট এইরকম হবে।
তাহলে আমাদের সেকেন্ডটাও শেষ, মানে শর্ট সেল এলাও, শর্ট সেল অ্যালাউড, কিন্তু রিস্কলেস ল্যান্ডিং এবং বোরোইংটা দেওয়া ছিল না। এরকম থাকলে আমাদের মডেলটা, আচ্ছা এরকম দাঁড়ালো, এখন সলভ করবো কেমনে? না, অর্ধেক পথে ছেড়ে দিলে তো হচ্ছে না। এখানে Z1 Z2 Z3 এইরকম যে মানগুলা পাইলাম, এখন আমাদের উদ্দেশ্য তো X1 X2 X3 ওইগুলা বের করা। এবং এখানে কিন্তু আরো একটা আলটিমেটলি সেকেন্ড কাজ আসতেছে, যে RF টাকে আগে ডিটারমাইন করে নিতে হবে। এইগুলো মনে হয় এই মানে ইয়ার মাধ্যমে করতে হয়, এক্সেলের মাধ্যমে করতে হয়। তো এই কাজটা স্যার হইতেছে দেখায় নাই, মানে কিভাবে RF টাকে বের করতে হবে, এফিশিয়েন্ট RF আচ্ছা, এখানে Z1 Z2 আর Z3 মানে সামেশন করলে 1 হওয়ার কথা না? Z1 Z2 Z3 সাম করলে না, ওয়ান তো হবে না, কারণ এখানে কি ওয়ান হয়েছিল? এখানে এই যে ও না না, ঠিক অনন্ত আছে ঠিক যেটা আছে, বলছিল, হ্যাঁ ঠিক। এটা হবে না। হ্যাঁ ঠিক ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এটাকে সলভ করার জন্য কম্পিউটারাইজড সিস্টেম আছে, এগুলা স্যার হচ্ছে অনলাইন ক্লাসে আমাদেরকে শেখায় নাই। তো এতটুকুই শেষ। 3 নাম্বার আমাদের ইয়াটা, 3 নাম্বার সিচুয়েশন, আমাদের 4টা সিচুয়েশন এখানে। প্রথম সিচুয়েশনে কি দেখছিলাম, সিচুয়েশন গুলো লিখি আমি এখানে। শর্ট সেল অ্যালাউড, আর হচ্ছে মানে আরএফটাও দেওয়া ছিল, আরএফটাও দেওয়া ছিল। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমাদের শর্ট সেলটা অ্যালাউড ছিল, কিন্তু আরএফটা দেওয়া ছিল না। এই দুটো আমাদের শেষ না? 3 নাম্বার, 3 নাম্বার হবে হচ্ছে উল্টাটা, শর্ট সেল অ্যালাউ করতেছে না, কিন্তু রিস্কলেস লেন্ডিং এন্ড বোরোইং দেওয়া থাকবে। তার মানে কি, আরএফটা দেওয়া থাকবে আর শর্ট সেল অ্যালাউ করবে না। শর্ট সেল অ্যালাউ করবে না মানে কি, মানে হচ্ছে আমাদের এফিশিয়েন্ট কার্ভটা, আমাদের যে এফিশিয়েন্ট কার্ভটা কিন্তু এই পয়েন্টে থেমে যাবে, তাই না? এই পয়েন্টে কিন্তু থেমে যাবে, আর যাবে না, এই পয়েন্টে কিন্তু থেমে যাবে। শর্ট সেল অ্যালাউ করতেছে না, 3 নাম্বার সিচুয়েশন। শর্ট সেল যদি অ্যালাউ না করে, আমরা একদম শুরুতেই বলছিলাম যে আমাদের এফিশিয়েন্ট কার্ভটা ছোট হবে। এবং যেহেতু আরএফ দেওয়া আছে, 3 নাম্বার সিচুয়েশনে যেহেতু আরএফ দেওয়া আছে, তার মানে কি হবে, আমরা একটা আরএফ এর জন্য একটা পয়েন্ট পাবো না আমাদের গ্রাফে। তার মানে যদি একদম প্রথম সিচুয়েশনটাতে যাই, এটা, এটার সাথে 3 নাম্বার সিচুয়েশনের পার্থক্য কোথায়? আমরা এখানে বি পয়েন্টে এসে জাস্ট থেমে যাব। 3 নাম্বার সিচুয়েশনে যেহেতু শর্ট সেল অ্যালাউ করতেছে না, এই জায়গাটা আমাদের থাকবে না। ঠিক আছে সোহাগ? হ্যাঁ বুঝতে পারছি। তার মানে আরএফ দেওয়া আছে, এই যে আরএফ থেকে আমরা স্টার্ট করব, আমরা থামবো কোথায় গিয়ে, বিতে গিয়ে থাইমা যাবো। মানে বির উপরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। কোনো ইনভেস্টর যদি চায় যে সে হচ্ছে বির উপরে যাবে, সে যাইতে পারবে না। কারণ কি, কারণ হচ্ছে শর্ট সেল তো অ্যালাউ না। সে এদিকে আসতে পারবে, বাম দিকে আসতে পারবে, মানে সে টাকাটাকে ইনভেস্ট করতে পারবে, কিন্তু সে শর্ট সেল করতে পারবে না। শর্ট সেল করে সে বেশি রিস্ক নিতে পারবে না। তার মানে এগেইন এটার ক্যারেক্টারিস্টিক্স কি ছিল, এটার যা ক্যারেক্টারিস্টিক্স ছিল ওইটার সাথে ওইটারও একটা ক্যারেক্টারিস্টিক্স মিলে যাবে। কি ক্যারেক্টারিস্টিক্স? এটার একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল যে একটা পয়েন্ট আছে যেখানে সবাই ইনভেস্ট করতে চায়, সেটা হচ্ছে বি। মনে আছে? বি পয়েন্টটাকে সবাই হ্যাঁ হ্যাঁ। করতে চায়, এখানে আমরা লিখে রাখছিলাম মনে হয়, এটা আগে আমি লিখছিলাম। এই যে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারের একটা পয়েন্ট ইজ প্রেফার্ড বাই অল ইনভেস্টর। তাহলে সেম কথাটা আমরা এখানেও বলতে পারি। এই যে ওয়ান পোর্টফোলিও ইজ অপটিমাল, আমরা কোন সিচুয়েশনে আছি? রিস্কলেস লেন্ডিং এন্ড বোরোইং এলাও, কিন্তু শর্ট সেল এলাও না, এই সিচুয়েশনে আছি। সো ওয়ান পোর্টফোলিও ইজ অপটিমাল। Once again, it is the one that maximize the slope of the line connecting the riskless asset and risky portfolio. So এই যে বলতেছে যে এই এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা কেমন হবে? It is the one that maximize the slope of the line connecting to the riskless asset মানে আরএফ and risky portfolio. ওই যে কার্ভটার কথা বলতেছে, বুঝে যাওয়ার কথা আশা করি। আর কি বলছে?
This set of portfolio that is available to combine with lending and borrowing is different because a new constraint has been added. এখানে একটা নতুন কনস্ট্রেন্ট অ্যাড হয়েছে। সেই কনস্ট্রেন্টটা কি? আমাদের থিটার ফর্মুলা চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে। থিটা সমান আরপি মাইনাস আর এফ ডিভাইড বাই সিগমা পি। এটা চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না? কারণ এখানে শর্ট সেল জাস্ট বন্ধ করছে, কিন্তু বাকি সব তো সেম আছে। আর বার পি নিয়ে তো কোনো অসুবিধা নাই, আর এফ নিয়ে তো কোনো অসুবিধা নাই, সিগমা পি নিয়েও কোনো অসুবিধা নাই। শর্ট সেলটা বন্ধ করলে থিটার ভ্যালুতে কোনো চেঞ্জ হয় না, থিটার ইকুয়েশনে কোনো চেঞ্জ আসে না। কনস্ট্যান্ট কি অ্যাড হয়েছে? নতুন করে একটা কনস্ট্যান্ট অ্যাড হয়েছে। আমাদের একদম প্রথম কেসে কনস্ট্যান্ট ছিল এইটা, তাই না? শুধুমাত্র এই কনস্ট্যান্টটা ছিল, একটা কনস্ট্যান্ট ছিল। একটা কনস্ট্যান্ট থাকলে আমরা কি করতে পারছি? ম্যানুয়ালি সলভ করে ফেলতে পারছি, হাতে হাতে কলমে সলভ করে ফেলতে পারছি। এখানে কি অবস্থা? এখানে হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট অ্যাড হয়েছে। এই কনস্ট্যান্টটা বোঝার ট্রাই করতে হবে। কনস্ট্যান্টটা হচ্ছে যে এক্স আই, তার মানে প্রত্যেকটা ওয়েট মাস্ট বি গ্রেটার দেন জিরো। প্রত্যেকটা ওয়েট জিরো থেকে বড় হইতে হবে। তার মানে কি আগে কি জিরো থেকে ছোট হয়েছিল? সোহাগ, প্রথম কেসে কি জিরো থেকে ছোট হয়েছিল কিনা কোনো একটা এক্স এর ভ্যালু? না তো। হয়েছিল কিন্তু। প্রথম সিচুয়েশনে কি ছিল? শর্ট সেল অ্যালাউ ছিল না? ও হ্যাঁ হ্যাঁ। শর্ট সেল অ্যালাউ থাকা মানে কি? কেউ কি নেগেটিভ সিকিউরিটি হোল্ড করতে পারবে কিনা? শর্ট সেল অ্যালাউ থাকলে কেউ কি নেগেটিভ সিকিউরিটি হোল্ড করতে পারে কিনা? পারে কিন্তু। মানে নেগেটিভ সিকিউরিটি হোল্ড না, সরি, নেগেটিভ ওয়েট দিতে পারে কিনা? দিতে পারে কিন্তু। মানে ধর হচ্ছে আমার কাছে 1 টাকাও নাই, আমি চাচ্ছি বেক্সিমকোর শেয়ারে ইনভেস্ট করতে। আমি কি করতে পারি? শর্ট সেল করতে পারি। শর্ট সেল করা মানে তো বড় করা। তাহলে আমার কাছে 1 টাকাও নাই, কিন্তু আমি কি করতেছি? বেক্সিমকোতে ইনভেস্ট করতে পারতেছি। তার মানে কি? তার মানে আমার মানে আমার যে ওয়েটটা, ওয়েটটা কি ছিল? জিরো থেকে ছোট ছিল না? আমার ওয়েটটা কিন্তু জিরো থেকে ছোট ছিল। তাহলে 3 নাম্বার সিচুয়েশনে সোহাগ বুঝতে পারছ না মনে হয় নাকি? না না, এই পয়েন্টটা বুঝতে পারি না আমি। সেটা একটু বেটার ওয়েতে বলার চেষ্টা করবো। যেমন ধর তোর কাছে 100 টাকা আছে, তাহলে তুই হচ্ছে বেক্সিমকো আর হচ্ছে ধর জিপি দুইটাতে ইনভেস্ট করবি। তাহলে 0.5 এবং 0.5, তাই না? 50 টাকা। হ্যাঁ হ্যাঁ। একটাতে ইনভেস্ট করবি 50 টাকা, আর একটাতে ইনভেস্ট করবি 50 টাকা। তার মানে দুইটা সিকিউরিটিতেই তোর ইনভেস্টমেন্ট কি জিরো থেকে বড় কিনা? হ্যাঁ, জিরো থেকে বড়। তোর ওয়েট গুলা, ওয়েট কত? 50-50% না? ওয়েট গুলা কিন্তু তোর জিরো থেকে বড় হচ্ছে। তুই কিছুদিন পরে কি করলি? মনে হইলো যে এই ধর আরেকটা কিছু একটা নাম বলিস, সাপোজ ধর সোনালী ব্যাংক। ধর এটার এটার মানে শেয়ারে তুই ইনভেস্ট করবি। সো তোর কাছে তো 100 টাকাই আছে, তুই 100 টাকার মধ্যে 50 টাকা 50 টাকা কোথায় ইনভেস্ট করে রাখছিস? বেক্সিমকো আর জিপিতে। হ্যাঁ তুই এখন সোনালী ব্যাংকে কেমনে আবার ইনভেস্ট করবি? বড় করতে পারবি না শর্ট সেল যদি এলাও থাকে। হ্যাঁ, বড়। হ্যাঁ হ্যাঁ, বড় তাহলে করতে ওই পারবো। ওই সোনালী ব্যাংকের যে ওয়েট, সেটা ওয়েটটা কত? নেগেটিভ কিনা? নেগেটিভ ভাবে হইলো বুঝলাম না এখনো। মানে তোর তো ওয়েট নাই, মানে তুই তো ফিফথ, তোর হ্যাঁ, তো ওইটা তো এখন, হ্যাঁ ওইট নেই। আমি 100% ইনভেস্ট করে তো ফেলছি। 100% ইনভেস্ট করা হয়েই গেছে। তাহলে বাকি যেটা হ্যাঁ, হলো হয়ে সেটা গেছে। তো জিরো থেকে ছোট হইতেছে। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। তার মানে আলটিমেটলি আসলে কেমন হয় মানে দেখাই। ওকে, এতটুকুই, আর বলবো না। তাহলে বেক্সিমকো আর জিপিতে তোর ইনভেস্টমেন্ট 50-50%, তোর ওয়েট সম্পূর্ণটা এখানে চলে গেছে। তুই যদি এখন সোনালী ব্যাংকের শেয়ারে ইনভেস্ট করতে চাস, সেটা হবে তোর অবশ্যই বড় করতে হবে। বড় করা মানে কি? বড় করা মানে হচ্ছে তোর এটা নেগেটিভ ওয়েট। হ্যাঁ, এখন বুঝতে পারছি। তাহলে এইখানে এখানে যেহেতু শর্ট সেল অ্যালাউ না, তাহলে আমার ওয়েটটা কি জিরো থেকে ছোট হওয়ার কোনো চান্স আছে? শর্ট শর্ট সেল না থাকলে জিরো থেকে ছোট হওয়ার সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই। তাহলে অবশ্যই জিরো থেকে বড় হইতে হবে। তাহলে এটা আরেকটা কনস্ট্রেন্ট। যেহেতু এখন দুইটা কনস্ট্রেন্ট, এই দুইটা কনস্ট্রেন্টকে হ্যান্ডেল করার আমাদের পক্ষে ম্যানুয়ালি সম্ভব না। এটাকে এজন্য এখানে লিখে রাখছে কোয়াড্রেটিক প্রবলেম, এটা হয়ে গেছে। সো কোয়াড্রেটিক প্রবলেম অবশ্যই কি করতে হবে?
কম্পিউটার প্যাকেজের মাধ্যমে সেটাকে সলভ করতে হবে। লাস্ট সিচুয়েশন যেটা হচ্ছে দুইটাই নো হবে, আমাদের 3 নাম্বার সিচুয়েশন শেষ ছিল, 3 নাম্বার সিচুয়েশনে পরে হচ্ছে 4 নাম্বার, তার মানে দুইটাই ক্রস হবে, যে কোনো কিছুই অ্যালাউড না। তার মানে কি, আরএফ মানে আমি শর্ট সেলও করতে পারবো না, আমি হচ্ছে আবার এই আরএফ মানে আমার জন্য আরএফটাও ইলিজিবল না, মানে আরএফটাও আমার জন্য থাকতেছে না। তাইলে কি হয়, তাইলে মানে যেটা হয় জাস্ট আমি হচ্ছে আমার যে ভেরিয়েন্স যেটা আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আছে সেটাকে জাস্ট মিনিমাইজ করার চেষ্টা করি। এখানে কনস্ট্যান্ট আরো একটা মনে হয় অ্যাড হইছে, কি লিখছে দেখি। এই যে আমি একটু এটা কালার করে রাখছিলাম, নো রিস্কলেস লেন্ডিং এন্ড বোরোইং, তার মানে কি আরএফ এর কোনো ঝামেলা আছে? না, আর এর কোনো ঝামেলা আমাদের নেই। তাহলে এখন আমাদের এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা কেমন হবে, জাস্ট এই কার্ভটা না, যেহেতু আরএফ নাই, এই পয়েন্টটা নাই, মানে আরএফ এই যে এখানে একটা পয়েন্ট থাকে না আরএফ এর, যেহেতু এই পয়েন্টটা নাই তাহলে আমাদের এই কার্ভটা কি আর দরকার আছে? না না, এটা এই দরকার কার্ভটা নেই। তো মানে আসতেছে না, যেহেতু আরএফই নেই, তার মানে আমাদের এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার হবে জাস্ট এইটা। এখন আমাদের উদ্দেশ্য কি, এখানে উদ্দেশ্য হচ্ছে জাস্ট আমরা রিস্কটাকে মিনিমাইজ করার ট্রাই করবো, শেষ এতটুকু। তাহলে কি মানে লেখাটা পড়া ফেলি, an efficient set is determined by minimizing the risk for any level of expected return। ঠিক আছে, একটা এক্সপেক্টেড রিটার্ন যদি আমাদেরকে দেওয়া হয়, এটা স্যার হচ্ছে মানে এক্সেলে দেখাইছে এই এই সিচুয়েশনটা, এটা ফার্স্টে দেখাইছে মানে, যে এক্সপেক্টেড রিটার্ন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা আমাদের রিস্কটাকে জাস্ট মিনিমাইজ করার চেষ্টা করব, আমাদের উদ্দেশ্য এটাই। তাহলে আমাদের একটু আগে এতক্ষণ পর্যন্ত আমাদের পারপাস ছিল কি, ওই যে থেটাটাকে ম্যাক্সিমাইজ করা। থেটাকে ম্যাক্সিমাইজ করা মানে কি, মানে হচ্ছে ওই যে আরএফ থাকে, যখন যখন আরএফ থাকে তখন আমরা থেটাকে ম্যাক্সিমাইজ করা ট্রাই করি, যখন আরএফটা নাই তখন আমাদের তো আর ওই থেটার থেটার ইকুয়েশনটা তো আর মানে এখানে এক্সিস্ট করে না। এই জন্য আমরা জাস্ট এখানে ট্রাই করব আমাদের রিস্কটাকে যাতে আমরা কমাইতে পারি। তাহলে এটাও এখানেও কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা আগের, এই কনস্ট্যান্টটা আগের, আর এইটা এটা এই কনস্ট্যান্টটা কেন এখানে অ্যাড করছে আমি নিজেও বুঝি নাই। তো 3টা কনস্ট্যান্ট অ্যাড হইলো, যেহেতু আমাদের মেইন কথা হচ্ছে যে যেহেতু এতগুলা কনস্ট্যান্ট, না এটা সলভ তো করা যাবে, আমি বলতে চাইতেছিলাম যে অনেকগুলা কনস্ট্যান্ট যেহেতু এটাকে সলভ করা যাবে না, কিন্তু এটাকে তো সলভ করা যায়, স্যার হচ্ছে এটাকে সলভ করে দেখাইছে এক্সেল। যাই হোক, তাহলে আমাদের সলভ করা যাবে কোনটা কোনটা, প্রথম সিচুয়েশন আর হচ্ছে লাস্ট সিচুয়েশন, আর বাকি দুইটা মাঝের দুইটা আর সলভ করতে হবে না, শেষ তাহলে এটা। তাহলে এখানে একটু সামারি করি 1 মিনিটে। আমাদের উদ্দেশ্য ছিল 10টা অ্যাসেট যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, সেগুলাতে কোনটাতে কতটুকু আমি ওয়েট দিব সেটা বের করা, আমরা বের করছি। এরপরে এই ওয়েট গুলা বের করার জন্য, বের করার পরে আমরা হচ্ছে রিটার্নটা বের করতে পারি ফর্মুলা ইউজ করে, সিগমা পি মানে রিস্ক বের করতে পারি, এরপর হচ্ছে স্লোপটা বের করতে পারি, এবং স্লোপটা বের করাটাই আমাদের মেইন উদ্দেশ্য, এবং স্লোপটাকে আমরা ম্যাক্সিমাইজ করার ট্রাই করি। তো আমরা আমাদের প্রথম সিচুয়েশন দেখছিলাম, প্রথম সিচুয়েশনে দেখছি যে একটা পয়েন্ট আছে যেটাকে সবাই পছন্দ করে, এবং ওই পয়েন্টটা ডানে বামে যাওয়া যায় যেহেতু শর্ট সেল অ্যালাউড, এটা হচ্ছে প্রথম সিচুয়েশন, এবং এখানে আরএফ আছে, শর্ট সেল অ্যালাউ যেহেতু ডানে বামে যাওয়া যায়। এরপর আমরা যেটা করছি যে আমাদের থেটার ফর্মুলাটাকে একটু বড় করছি, এই যে বড় করছি, বড় করে সেটাকে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করার পরে আমাদের আলটিমেট এই ফর্মুলাটা আসছে। এই ফর্মুলাটাকে একটু এদিক সেদিক করে মানে ডান সাইড বাম সাইড করে আমরা একটা সুন্দর একটা ফরম্যাট দাঁড় করাইছি। দাঁড় করানোর পরে হচ্ছে আমরা এই 10টা সিকিউরিটির জন্য 10টা লাইন পাই, 10টা লাইন পাওয়ার পরে সেগুলোর জন্য একটা একটা করে Z1 জেড এর ভ্যালু পাই, ওই জেড এর ভ্যালুগুলো দিয়ে আমরা এক্স এর ভ্যালুগুলো বের করতে পারি। এখানে একটা এক্সাম্পল দেওয়া ছিল 3টা অ্যাসেটের, তো সেম কাজটা আমরা করছি।
তিনটা অ্যাসেটের জন্য জেড বের করছি, তিনটা অ্যাসেটের জন্য এক্স বের বের করছি। তিনটা অ্যাসেটের এক্স বের করার পরে আমরা বের করছি পোর্টফোলিও রিটার্ন, এরপরে বের করছি পোর্টফোলিও রিস্ক, এরপরে বের করছি শার্প রেশিও বা থিটার ভ্যালুটা। সো এই ম্যাথটা পরীক্ষাতে আসতে পারে, এটা ছিল আমাদের প্রথম সিচুয়েশন। সেকেন্ড সিচুয়েশনে জাস্ট একটু চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে আমাদের নো রিস্কলেস ল্যান্ডিং এন্ড বোরোইং, মানে রিস্কলেস ল্যান্ডিং এবং বোরোইংটা দেওয়া থাকবে না, কিন্তু শর্ট সেল অ্যালাউ। যেহেতু শর্ট সেল অ্যালাউড, তার মানে কি করতে পারবো, আমরা ডানে বামে যাইতে পারবো, ডানে বামে যাইতে পারবো, কিন্তু আমরা ল্যান্ডিং এবং বোরোইং রেটটা জানি না। সো এখানে হচ্ছে রিস্কলেস, মানে আরএফটাকে আমরা জাস্ট আরএফ লিখছি যেহেতু জানি না। এরপরে হচ্ছে দেখলাম যে জেড এর ভ্যালুটা জেড টু, মানে একটা ফরম্যাট দ্বারা জেড এর ভ্যালুর জন্য একটা ফরম্যাট বের হয়। 3 নাম্বার সিচুয়েশনে দেখছি যে একটা নতুন কনস্ট্রেন্ট চলে আসে, যেহেতু নতুন কনস্ট্রেন্ট চলে আসে এটাকে আর সলভ করা যায় না, কম্পিউটার প্যাকেজে যেতে হয়। আর লাস্ট সিচুয়েশন যেটা হচ্ছে যে যেহেতু এখানে আরএফ এর ঝামেলা নাই, এখানে শর্ট সেলের ঝামেলা নাই, মানে কোনো ঝামেলাই যেহেতু নাই, এখানে আমাদের উদ্দেশ্য থাকে যে একটা গিভেন রিটার্নে রিস্কটাকে মিনিমাইজ করতে পারা, গিভেন রিটার্নে রিস্কটাকে মিনিমাইজ করতে পারা। এই কথাটা আমি বারবার বলতেছি কারণ এক্সেলে যখন আমরা যাব, যাই আর কি, এক্সেল যদি দেখাই, তখন এক্সেলে এইটা এটা নিয়ে একটা কাজ আছে। এই তো শেষ।